আপনজনের আঘাতে যখন জীবন নষ্ট হয়ে যায় তখন যে আঘাত পেয়েছে সে কি উল্টে আপনজনকেই আঘাত করে? যন্ত্রণাদায়ক হয়, লজ্জাজনক হয়, কিন্তু প্রায়শই যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাসঘাতকও থাকে। এবার তোর পালা, চল চল এবার তোর পালা। আরে এদিকে, আরে আমায় ধর, আমায়, আরে ধর ধর, আমায় ধর। আরে এদিকে এদিকে এদিকে, আরে আমাকে ধর, আরে আমাকে ধর, আমাকে ধর। এই নুসরাত, হ্যাঁ হ্যাঁ জিজু, একটু বাড়ি চল, কিছু কাজ আছে। আফরিন আফরিন তোরা খেয়াল, আমি এক্ষুনি আসছি, তারপর কিন্তু আমি চোর হবো, ঠিক আছে? এই ধর ধর চল, ধর জিজু। ধর 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 ধর। হ্যাঁ জিজু, তোমার কি কাজ ছিল জানো? তুই জানিস নুসরাত, তোকে আমার খুব ভালো লাগে রে। জিজু, তোমার কি কাজ ছিল বলো? लगता है पार्टी की पूरी तैयारी कर ली है। दादाजी, एग्जाम को छोड़कर हम हर चीज की तैयारी फटाफट कर देते हैं। ये भाई ये जरा धीरे बोल, वो बिल्ली मास्टर सुन लेगा तो अभी ऑफिस दे देगा। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আরে বাবা, কি হয়েছে? কেউ কিছু বলেছে? ঝগড়া করেছিস? হ্যাঁ হ্যাঁ বল, বাতি বলবি তো কি হয়েছে? বাতি, জিজু আমার। হ্যাঁ জিজু, জিজু কি? নির্লজ্জ লোক কোথাকার! তুমি আমার ছোট বোনের সঙ্গে, আমার বলতেও লজ্জা লাগছে। ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোমার মধ্যে কি একটুও লজ্জাবোধ নেই? কিছু কাজ বাজ তো কিছুই করো না, আমার পয়সায় খাচ্ছ আর তারপর আমারই বোনের সঙ্গে। হ্যাঁ করেছি, আমার ইচ্ছে হয়েছে করেছি তো। জানোয়ার! আরে কি হয়েছে, এটা কি? তুই এত রেগে যাচ্ছিস কেন? কি এমন দোষ করে ফেলেছি আমি? উপরবেলা ঘটে কিছু বুদ্ধি দিয়েছে তো? তাহলে একটু ঠান্ডা মাথায় ভাব। এও টাকা আনবে, তৈরি করে দিয়েছি ওকে। আরে বড় লোক হয়ে যাবো আমরা। এরকম কোচি মেয়েদের তো কাস্টমার পয়সাও বেশি দেয়। লাগিয়ে দিয়ে ওকেও দান দেয়।
আশফাক তবস্সুমের ছোট বোন নুসরতকে রেপ করেছিল, কিন্তু তবস্সুমের রাগ কমে যায়। তবস্সুম এখন প্র্যাকটিক্যালি ভাবছিল, তার মনে হচ্ছিল যে এই কান্নাকাটি করে এসব ব্যাপার এগিয়ে নিয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া সে বেশি টাকা কামানোর উপায়ও দেখতে পাচ্ছিল। তাহলে কি যায় আসে যদি এই জন্যে নিজের ছোট বোনকে ধোকাও দিতে হয়? তবস্সুমের তো নিজের এটাও মনে হচ্ছিল যে তার বাবার বাড়িতে যে লাঞ্ছনাময় জীবন থেকে সে বেরোনোর স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তো তাকে ধোকায় দিয়েছে। আরে ধর 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 ধর। আরে ধর ধর, তাড়াতাড়ি 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 কর, আস্তে আস্তে পালা পালা পালা, চল 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 চল। কিরে, তুই স্কুলে গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ দিদি। এই পড়াশোনা ঝামেলা সব হাঁটাও, অনেক পয়সা নষ্ট হচ্ছে। একে কোথাও কাজে বাজে লাগিয়ে দে। হ্যাঁ, যদি তুমি কোনো কাজ করতে না আব্বু, তাহলে বাড়ির মেয়েদের বাইরে গিয়ে কাজ করার কোনো দরকার ছিল না, না আমার, না শবনমের, না মুমতাজের। আমরাও আমাদের জীবনের কিছু একটা ভাবতে পারতাম। এখনো দেরি হয়নি, কিছু কাজের চেষ্টা করো। সারা দিন বসে বসে তামাক ঘষছো। মুখে মুখে তর্ক করছিস। হাট! বাবা তোর, ভদ্রভাবে কথা বল। দুটো পয়সা কি রোজগার করতে শিখেছিস? বাপকে জ্ঞান দিচ্ছিস? দেখ, ভেতরে যা। এই চল, তুই কি করছিস? যা ভেতরে যা। রুটি তরকারিও? দিদি, শুনলাম তোমার জন্য ছেলে দেখছে, নাম আশফাক মিয়া। শুনলাম নাকি নাসিকে থাকে। নাসিক এখান থেকে অনেক দূর, তাই না? খুব বড় শহর, আমাদের শহর থেকে তো অনেক বড়, মুম্বাই এর কাছে। যাই হোক, যেমনই হোক, আমি এই বিয়ে তো করেই নেব। অন্তত এই নরক থেকে তো মুক্তি পাবো। দিদি, তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? একদিন সবাইকেই তো যেতে হবে, আর এটাই আমাদের জন্য ভালো। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়া। নে, তুই ঘুমিয়ে পড়, ঠিক আছে? আশফাক আমার একমাত্র ছেলে। তাওয়াসিমকে ছাড়া আমার আরো 3টে মেয়ে আছে। হ্যাঁ। ওটা শবনম, ওর ছোট, তারপর মুমতাজ, আচ্ছা। আর সব থেকে ছোট নুসরত। ও মাশাআল্লাহ। ওর জন্মানোর সময়ই আমার বউ মারা যায়। আমার কোনো ছেলে নেই। অনেক চেষ্টা করেছি, বাকি আল্লাহর মর্জি। হ্যাঁ, ওর মর্জির উপরই কারি বা হুকুম চলে। আচ্ছা বাবা, মেয়ে পছন্দ হয়েছে? এটা আমাদের বাড়ি, ভাড়া বাড়ি যদিও। চলো। ওই বাড়ি থেকে বেরিয়ে না আমার বেশ ভালো লাগছে। আমিও খুব খুশি, এখন আর একা থাকতে হবে না। না, আমি একটা কথা ভাবছিলাম, ছোট বোনকে যদি এনে রাখি তোমার খারাপ লাগবে না তো? আরে ইয়ার, এখনো বিয়ের পুরো আনন্দটাই নিলাম না, আর তুই এর মধ্যেই কবে হাড্ডি আনার কথা ভাবছিস? আরে ছোট বোন আমার, ছোট এখনো। ঠিক আছে রে, ভাবছি। বাড়ি কোথায় জানি না, নাম রেশমা। আব্বা বিয়ে করেছে? হ্যাঁ, আমি তো জানতেই পারলাম না, হঠাৎই বাড়িতে নিয়ে এলো। ছোট বোন কেমন আছে? ওই একই রকম। আমি ওকে আমার সঙ্গে নিয়ে আসবো। আমি চাই না ও এসব কিছু দেখুক, বাচ্চা এখনো। হ্যাঁ, নিয়ে যাক। আমি আর মেজদি আমাদের ব্যবস্থা করে নেব। এখন তো মনে হচ্ছে আমাদেরই সম্বন্ধ দেখে বিয়ে করে নিতে হবে। বাবা তো এখন মদ খেতেও শুরু করে দিয়েছে।
অর্ধেক সময় হুঁশেই থাকে না। হুঁশে ফিরে এলে আবার মদ খেতে শুরু করে। চল রাখছি, খুদা হাফিজ। যদি পারিস তো তোর আব্বুকে নিয়ে যা, কাজকর্ম তো কিছু করে না, সারাদিন বসে বসে মদ গিলছে। কেন, তুমি তো ওকে বিয়ে করেছো না? এবার সামলাও তোমার মাতাল বরকে। এক শোন মারবো, সম্মান দিয়ে কথা বল। ওটা তো রাম্মি। আমার আম্মি তো কবে মারা গেছে আব্বু, আর ভালোই হয়েছে। তাকে তো কম করে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়নি। কি বলে গেল আমাকে? আমি তোর আম্মি। এখানে অনেকগুলো স্কুল আছে, আমি তোকে কোনো ভালো স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? চলাই। যেসব স্কুলগুলোর তুই কথা বলছিস সেগুলোর ফিস জানিস? প্রচুর খরচ ওখানে। কিন্তু ওটা খুব ভালো স্কুল। সাধারণ মেকানিক আমি, দিতে পারবো না এত টাকা। আমার ছোট বোনও, বাচ্চা এখনো। দেখ, আমি তোর খরচা চালাতে পারি, তোর পুরো বংশের জন্য পারবো না। তুই খেয়ে নে না, চিন্তা করিস না। তোর জিজু তো এরকমই বলে। আমি তোর ভর্তি একটা ভালো স্কুলে করে দেবো, ঠিক আছে? চল খেয়ে নে। নুসরাতকে কখনো স্কুলে ভর্তি করা হয়নি, আর আশফাকের এ ব্যাপারে কোনো চিন্তা ছিল না। তার তো তাবাসসুমের ব্যাপারেও কোনো চিন্তা ছিল না। এটা অন্য বিষয় যে আশফাক সবসময় নিজের তথা তাবাসসুমের গ্রামে গিয়ে সবসময় তাবাসসুমের বাড়িতে থাকারই জেদ করত, আর তাবাসসুম তার এই ব্যাপারটা কখনো বুঝতেই পারেনি। দেখ, আমি এটুকুই রোজগার করি, এটুকুই আমার ক্ষমতা, আর এই দিয়ে তোকে সংসার চালাতে হবে। আশফাক, তুমি যা রোজগার করো না, তাতে সংসারও ঠিক মতন চলে না। তাহলে আমি কি ফার্সিতে বলছি? বলছি তো নুসরাতকে বাড়ি পাঠিয়ে দে। আরে ও আমার বোন। আরে জন্ম তো তোর বাপ দিয়েছে, আমার গলায় ঝরাচ্ছিস কেন? সামনে সোমবার আমরা গ্রামে যাচ্ছি। তাহলে তোমার বাড়িতে যাব? না, তোর। উফ, আমার এই কথাটা একদম মাথায় ঢোকে না। তোমার তো আমার বোনকে বোঝা মনে হয়, কিন্তু সবসময় আমাদের গ্রামে যেতে হবে, আর আমাদেরই বাড়িতে উঠবে, যেখানে আমার দম আটকে যায়। দূর। চা করে নিয়ে আয়। আমরা তো এখানে 1 সপ্তাহের জন্য এসেছিলাম, কিন্তু 2 সপ্তাহেরও বেশি হয়ে গেল। আমরা নাসিক আবার কবে যাব? সকাল সকাল মাথা খারাপ করিস না তো। চা চেয়েছি, চা নিয়ে আয়। আরে কম করে তো নিজের কাজ বাজের কথা ভাবো। তোমার মালিক কি এতদিনের জন্য তোমাকে ছুটি দেবে? এটা আমার কাজ তো, আমি সামলে নেবো। তোকে যা বলা হয়েছে তাই কর, যা চা কর। ভয় লাগে না? আরে আমি থাকতে তোর ভয় কি, আমি আছি তো। দারুণ লাগছে কিন্তু তোকে আজকে। ও তাই? কাল রাতে রাত করবি কেন তুই? বাবা, তোমার তো তর্স হয় না দেখছি। ঠিক আছে, আজকে রাত্রেবেলায় আয়, কেমন তরপাই তোকে দেখ। কি রে, তুই আজকে কাজে যাবি না? এই তো যাচ্ছিলাম, জিজুর সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা জিজু, আমি আসি। আল্লাহ হাফিজ। আমি আজ পর্যন্ত বুঝিনি কেন আমাদের বাড়িতে এসে সবসময় পড়ে থাকো।
বাহ, আমারই পিছনে লুকিয়ে লুকিয়ে এইসব চলছে? তুই আমারই বোন হয়ে আমারই স্বামীর সঙ্গে রাত্রিবেলা ফুর্তি করছিস? যদি তুই তোর বোনকে খুশি না করতে পারিস আর সেজন্য ও যদি আমার কাছে আসে, তাতে আমার কি দোষ? কি বললি? স্বামী হয় আমার। আজ তোকে তো আমি নির্লজ্জ, বেহায়া, লজ্জা হওয়া উচিত। ছি! দেখ, তোর যা বোঝা তুই বোঝ। আমি শবনমকে পছন্দ করি আর ও আমাকে পছন্দ করে। ওর সাহস হলো কি করে আমাকে চোখ রাঙিয়ে বলছে ও আমার স্বামীকে পছন্দ করে? তোর একটুও লজ্জা হয় না? ও আমার স্বামীর সঙ্গে লুকিয়ে লুকিয়ে পীড়িত করেছে, আর এইসব করতে তোর একটুও লজ্জা হলো না? আমি কেন লজ্জা পেতে যাব? আর ও আমার কাছে আসে, তার মানে তো পরিষ্কার যে তুই ওকে খুশি করতে পারিস না। মেজদি, তুই দিদির সাথে এরকম কেন করলি? এটা তুই দিদির সাথে করে ঠিক করিসনি। আরে তোমরা লড়াই করো, ঝগড়া করো, যা খুশি করো, একটা কথা আমি সবাইকে পরিষ্কার বলে দিতে চাই যে আমি শবনমকে বিয়ে করছি, আর এটা পাক্কা। আবু, তুমি কিছু বলো, নাকি নাকি মদ গেলে তুমি কিছু বলবে? চুপ করবে তুই। সবাই মিলে এখানে নাটক বাঁধিয়ে রেখেছে, জীবন বরবাদ করে দিচ্ছে, মাথা খারাপ হয়ে গেল। সব সময় দেখি তোরা ওকেই দোষ দিস। এখন দেখো নিজেদের মধ্যে কেমন ঝগড়া বাঁধিয়েছিস। তাবাসসুম, আমি তো পরিষ্কার বলে দিয়েছি যে আমি শবনমকে বিয়ে করছি। এখন তুই আমার সাথে থাকতে চাইলে থাক, ছেড়ে যেতে চাইলে যা, তোর ইচ্ছে। আর হ্যাঁ, আমিও ওকেই বিয়ে করব। ওর বোন ওকে ধোকা দিয়েছিল, ওর স্বামী ওকে ধোকা দিয়েছিল, কিন্তু তাবাসসুম নিজের অপমান আর ধোকার বিষ গিলে বসে থাকে। সে তার ভাগ্যের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছিল। আশফাক, শবনম আর তাবাসসুমকে সাথে নিয়ে আবার শহরে ফিরে আসে। নুসরত ওদের সাথে আসে। সময় যেতে থাকে আর ওদের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়। বদ্দি, আমি স্কুল কবে যাব? ভুলে যাবন, আমার কাছে আর অত টাকা নেই। सेठ जी, अब प्रोग्राम कैंसिल नहीं हो सकता क्योंकि क्या है, अनाउंसमेंट हो चुका। আর যদি এভাবেই চলতে থাকে, ঘরে খাবারের পয়সাও থাকবে না। তুই আবার শুরু করে দিস না। শান্তিতে বসে আছি, ভালো লাগছে না নাকি? কাজে যাচ্ছ না কেন তুমি? আবার তুইও শুরু করলি নাকি? তো সংসার কি করে চলবে? দেখ, মাথা গরম হয়ে যাচ্ছে, বেশি ঘাটাস না আমাকে। আমার হাতগুলো ঠিক করে কাজ করে না, ক্লান্ত হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে। আর তোরা দুজন আমায় পঙ্গু বানানোর চেষ্টা করছিস। বরবাদ করে দে আমার জীবন তোরা। কি করব তুই বল? আমার কাছে একটা পয়সা নেই, কি করে পড়াবো ওকে? তাহলে বোনকে ওখানে নিয়ে গিয়ে কি লাভ হলো বল? কখনো ভাবিনি পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে। মেজদি কেমন আছে বর্দি? উপরওয়ালা করুক, জাহান্নামে যাক। আমি ওর সাথে কথা বলি না, কাজ করছে হয়তো কোথাও। জানো দিদি, রেশমা অতটা খারাপ নয়, আজকাল ভালো ব্যবহার করে। আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। বাবা তো যেমন ছিল সেরকমই আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কোন জীবনটাকে ভালো বলবো। যে কষ্ট, যে জ্বালা যন্ত্রণা ওই বাড়িতে ভোগ করেছিলাম সেটা, নাকি এখানে যেটা ভোগ করছি। দিদি, তুমি কোনো কাজ তো করতে পারো। এখন তো তোমাকে নিজের সাথে সাথে বোনদেরও দেখতে হচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। তুমি আশফাকের প্রথম স্ত্রী না? আমি সোহেল।
আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে, যদি তুমি করতে চাও। কি কাজ? তুমি অনেক টাকা পাবে আর রোজ পাবে। কিন্তু করতে কি হবে? ঠিক আছে কর, কিন্তু আমাকেও টাকা দিতে থাকবি। যা। তাড়াতাড়ি আয় না। আরে আচ্ছা, এই বর্তি রোজ রাতে কোথায় যায়? আরে কোথাও না, ওই একজনের বাড়িতে রান্নার কাজ পেয়েছে, তাই রাত্রে রান্না করতে যায়। ছাড় না তুই ওর কথা, চল। তবস্সুম প্রস্টিটিউশনের কাজ নিজের ইচ্ছাতেই শুরু করেছিল, আর তার স্বামী আশফাক তাকে এই কাজ করার অনুমতিও দেয়। আর এখন যখন তবস্সুম এটা জেনে যায় যে আশফাক তারই ছোট বোন নুসরতের সঙ্গে এরকম জঘন্য কাজ করেছে, তখন আশফাক ওর সামনে একটা জঘন্য প্রস্তাব রাখে। আরে বড় লোক হয়ে যাবো আমরা। এরকম কচি মেয়েদের তো কাস্টমার পয়সাও বেশি দেয়, লাগিয়ে দিয়ে ওকেও দান দেয়। বেশি ভাবিস না, এটা ভাব যে বাড়িতে কত টাকা আসবে। চলো যাই। বদ্দি, তুমি তো বলেছিলে আমরা ঘুরতে যাচ্ছি। তুই যা, ও কোথায় নিয়ে যাচ্ছে। প্রথম প্রথম অসুবিধা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। দিদি, তুমি ছোট বোনের ব্যাপারে কি ভাবলে? এত বছর হয়ে গেল, এখনো তো স্কুলে ভর্তিই করতে পারলে না ওকে। দেখছি কি করা যায়। ব্যাস অল্প কিছু পয়সা জোগাড় করে নি, এখানে সবকিছু ভীষণ দামি। একটা কথা খেয়াল রেখো দিদি, বোনের জীবনটা যেন আমাদের মতো না হয়।
বাবা তো পড়াশোনার ব্যাপারটা বুঝলোই না, আমাদের পড়ালোও না কোনোদিনও। ছোট থেকেই আমাদের কাজ করতে হয়েছে। বোনের জীবনটা যেন এরকম না হয় দিদি। একটা ভালো জীবন যেন ও পায়। আমি সবই জানি। এটা আমাদের বাড়ি। বাহ, আমি শবনমকে পছন্দ করি আর ও আমাকে পছন্দ করে। ঠিক আছে কর, কিন্তু আমাকেও টাকা দিতে থাকবি। তুই 204-এ চলে যা, আমি এখানে ওর সঙ্গে বসে আছি। কেমন করছে নুসরাত? ঠিকই আছে। ঠিক তো হবেই, এখন মাস বড়ও লাগে ওকে। তাবাসুম, যদি আমি ওর সঙ্গে একটুখানি, তোর খারাপ লাগবে না তো? আরে এরকম কি দেখছিস, সব বোঝেও, বড় হয়ে গেছে। হ্যাঁ দিদি বলো। আমি আমি নুসরাত বলছি দিদি। কি হয়েছে বোন? দিদি আমার পেটে খুব ব্যথা হয় দিদি। তাহলে ডাক্তার দেখা, নইলে দিদিকে বল, দিদি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার পেটে ব্যথা হয় কারণ কারণ জিজু আমার সাথে নোংরামো করতে শুরু করেছে দিদি। তুই এটা সহ্য কেন করছিস? দিদিকে বল জামাইবাবু তোর সাথে কি করছে। বর্দি এই ব্যাপারে সব জানে। কি? যখন দিদি আমার সাথে প্রথমবার এসব করেছিল তখনই আমি বর্দিকে সব বলে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তারপরে বর্দি নিজেই আমাকে এইসব কাজে নামিয়েছে। দিদি দিদি। হ্যাঁ আমি শুনছি। আচ্ছা শোন, কাউকে কিন্তু কিচ্ছু বলবি না, দিদিকে তো একদমই নয়। দেখছি কি করা যায়। আমাকে এখান থেকে নিয়ে যাও দিদি, আমি এখানে থাকবো না দিদি, আমাকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ বোন, আমি দেখছি। আরে মমতাজ, তুমি মাঝে মধ্যেই পুনে যাও না? হ্যাঁ আমার চাচা যান ওখানে থাকে, আমি ওনার সঙ্গেই কাজ করি। পুনে নাসিক থেকে কত দূরে? দূর, কিন্তু খুব বেশি দূরে নয়। কেন? তুমি কি আমাকে সাহায্য করবে? আমার বোন খুব বিপদে রয়েছে। হ্যাঁ রে, কি হয়েছে বল। বলছি দিদি, বোনকে একটু দাও না, অনেকদিন ওর সাথে কথা হয়নি। এখানেই আছে, এনে ধর, কথা বল। বলো দিদি। আমার কথা মন দিয়ে শোন, কাউকে কিচ্ছু বলবি না, আর কেউ যেন বুঝতে না পারে আমি কি বলছি। হ্যাঁ দিদি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনলাম না তো। আমি হলাম আবিদ, তাবাসসুমের গ্রাম থেকে। ও চেনে আমাকে। হঠাৎ করে এখানে এলে কি জন্য? আসলে আমি পুনেতে কাজ করি, প্রথমবার নাসিকে এলাম। মুমতাজ বলছিল আপনারা এখানে থাকেন, তাই দেখা করতে চলে এলাম। আচ্ছা, নুসরাত কোথায়? ভেতরে স্নান করছে। এই যে এসে গেছে। আরে নুসরাত, কেমন আছিস? চিনতে পারলি না? আরে আমি আবিদ, পাশের বাড়ির। ও তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ও এসছিল না 6 বছর আগে আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, খুদা হাফেজ। খুদা হাফিজ। আরে আমার ফোন তো ভেতরেই রয়ে গেছে। বড়দি, ওই আমি চিরুনি আনতে যাব। যা, আমাকে জিজ্ঞাসা করার কি আছে? আরে ভাই, আমার ছোট বোনকে তুমি কোথাও দেখেছো? না, আমি তোকে দেখিনি। দেখোনি? না। 2 ঘন্টারও বেশি হয়ে গেল। বলে গেছিল বাজারে চিরুনি কিনতে যাচ্ছি। পালিয়ে যায়নি তো? আমারও মনে হয় তাই করেছে, নয়তো আবিদের হঠাৎ এরম ভাবে আসা। ওকে আবার কেউ পাঠায়নি তো? নুসরাত কারোর সাথে কথা বলেছিল কি? বলছি দিদি, বোনকে একটু দাও না, অনেকদিন ওর সাথে কথা হয়নি। মুমতাজ বলছিল আপনারা এখানে থাকেন, তাই দেখা করতে চলে এলাম। মুমতাজ হয়তো ওকে পাঠিয়েছে। হ্যাঁ দিদি। তুই আবিদকে এখানে পাঠিয়েছিলিস? কেন, কি হয়েছে? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি। তুই আবিদকে পাঠিয়েছিলিস? হ্যাঁ, আমি পাঠিয়েছি। এখন কোথায় ওরা দুজন? বোন যেখানেই থাকুক, তোমার আর তোমার বরের হাত থেকে বেঁচে গেছে। মুমতাজ, ওরা দুজন এখন কোথায় বল? কেন? যাতে তুই নিজের কাছে রেখে আবার ওকে দিয়ে নোংরা কাজ করাতে পারিস। যেটা তুই করিস, তুই চাস সেটা ও করুক। দেখ, তোকে ভালো কথায় বলছি, বল ওরা কোথায় আছে, নয়তো পুলিশ স্টেশনে গিয়ে আবিদের বিরুদ্ধে কমপ্লেন করে দেবো যে আমার বাড়িতে এসেই আমার বোনকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, যা কর। সাহেব, একজন আমার ছোট বোনকে নিয়ে পালিয়ে গেছে। বাচ্চা ও। ওর নাম কি? নুসরাত। আর ওই লোকটার নাম আবিদ। আর তুমি? তাবাসসুম শেখ। আর এই আমার স্বামী আশফাক শেখ। সাহেব, ওই লোকটাকে ও ছোট বোন মুমতাজ পাঠিয়েছিল। ও সকালে বাড়িতে এলো, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে গেল, আর তারপর ওকে নিয়ে পালিয়ে গেল। তুমি দাঁড়াও এখানে, আমি এসে তোমার কমপ্লেন লিখছি। এই হলো তোমার বোন নুসরাত। হ্যাঁ হ্যাঁ সাহেব। আর এই হলো আবিদ। তুমি বলছিলে তোমার বোনকে ওই নিয়ে পালিয়েছে। হ্যাঁ সাহেব। হ্যাঁ সাহেব, এরা 2 ঘন্টা আগেই এখানে এসেছে। আর তোমার বোন আমাদের সবকিছু বলে দিয়েছে যে তোমার স্বামী ওর সঙ্গে কি কি করতো আর তুমি কি কি করাতে। সাহেব মিথ্যে কথা বলছে, ও জোর করে একে সব বলাচ্ছে। আচ্ছা বোন, তুই এদেরকে কি বলেছিস? সবকিছু বদ্দি, সবকিছু বলে দিয়েছি এদের। মিথ্যে বলছে সাহেব। আমি 6 বছর ধরে ওকে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, আর কি নোংরা অভিযোগ করছে আমার বিরুদ্ধে। জানোয়ার, ও একটা নাবালিকা, মিথ্যে অভিযোগ ও করতে পারে না। আর তুমি
তুমি ওর তো বড় দিদি না? হ্যাঁ, তুই একবার তো আমায় বলতে পারতিস। কি করে বলবো? আমার তো তোমাকেও ভয় লাগছিল, কারণ যদি তোমাকে বলে দিতাম তাহলে তুমিও জিজুর সাথ দিতে আর ওই সব কিছু হতে দিতে যা আমার সাথে হচ্ছিল। আমি বড়দিকে বিশ্বাস করেছিলাম, যদি ও আমায় ঠকাতে পারে তাহলে তোমায় বিশ্বাস করবো কি করে? তোকে না আমার দিদি বলতে ঘেন্না হচ্ছে। কখনো ভাবতেও পারিনি তুই এত নিচে নামতে পারিস। আশফাক ছোট বোনের সাথে নোংরা কাজ করেছে, সেটাকে আটকানোর জায়গায় তুই ওকে তোর মতো নোংরা কাজে লাগিয়ে দিলি। ছি, ভাবলেই গা গিনগিন করছে। তোর লজ্জা হচ্ছে? যখন আমার স্বামীর সঙ্গে রাত কাটিয়েছিলি তখন হয়নি? যখন তুই আমার ভবিষ্যৎ নষ্ট করছিলি তখন লজ্জা করেনি? আমি তো শুধু একটা ভালো জীবনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপনজনই তো আমাকে ঠকালো। আমার নিজের ছোট বোন আমাকে ঠকালো, আমার স্বামী আমাকে ঠকিয়েছে, সবাই মিলে আমার জীবনটাকে নরক করে দিয়েছে। আর এই সব কিছু সহ্য করতে না পেরে আমি আমার ছোট বোনটাকে নরকের দিকে ঠেলে দিয়েছি। আমি আমার ছোট বোনটার সাথেও অন্যায় করেছি। হ্যাঁ, আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু আমি যা পাপ করেছি তুইও করেছিস। হ্যাঁ, হচ্ছে আমার লজ্জা, কিন্তু তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তো একটু লজ্জা তোরও তো আসার দরকার। হ্যাঁ, দেখ বোন, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা আশা তো করতে পারি আগামী দিনগুলো ভালো হবে। এই সব কিছু ভুলে গিয়ে তোকে এগিয়ে যেতে হবে। নুসরাতের মেডিকেল রিপোর্টে এটা প্রমাণিত হয়ে যায় যে ওকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। যেহেতু ও মাইনর ছিল, তাই প্রথমে কিছুদিন ওর দেখাশোনা চাইল্ড কেয়ার কমিটি করে, আর তারপর ওকে মুমতাজের কাছে দিয়ে দেওয়া হয়। নুসরাত তার গ্রামে ফিরে এসেছে। আশফাক আর তাবাসসুমকে গ্রেফতার করে তাদের উপর আইপিসির ধারা 376 রেপের জন্য আর আইপিসির ধারা 34 লাগানো হয়েছে। কেস চলার সময় এটা জানা যায় যে শবনমের এসব বিষয়ে কোনো হাত ছিল না। সে তো এটাও জানতো না যে তার বড় বোন তাবাসসুম দেহ ব্যবসার সঙ্গে যুক্ত, আর সেই তার ছোট বোন নুসরতকেও এই পাকে টেনে নামায়। আপনজনের কাছে ধোঁকা খাওয়ার পর তাবাসসুমের পুরো অধিকার ছিল যে সে নুসরতের উপর রেগে থাকবে, কারণ তার কোনো অধিকার ছিল না যে সে তার ছোট বোন নুসরতের জীবনটাও নষ্ট করবে। আর তাও এটা জানার পরে যে তার স্বামী আশফাক তার ছোট বোনের সঙ্গে কি জঘন্য অপরাধ করেছে। শবনম আর তাবাসসুম দুই বোনের সম্পর্কের মধ্যে গভীর আঘাত হানে। এই সম্পর্কটাকে ধোঁকা দিয়েছে। বাইরের লোকের সঙ্গে লড়ার শক্তি তো মানুষ ঠিকই জুটিয়ে নেয়, কিন্তু যখন অপরাধী ঘরের ভিতরে থাকে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করা কঠিন হয়ে দাঁড়ায়। এইরকম অবস্থায় নির্যাতিত শুধুমাত্র শারীরিকভাবে কষ্ট সহ্য করে না, বরং ইমোশনালিও তাকে একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়। কেননা কষ্ট শুধু সেই অপরাধের জন্য হয় না যা তাকে সইতে হয়েছে,
বরং এটাও সহ্য করতে হয় যে তার উপর অত্যাচারকারী মানুষটি সেই ব্যক্তি যাকে সে দুনিয়ার সবচেয়ে বেশি ভরসা করেছিল। সবসময় যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাসঘাতকও থাকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতা আরো একটা নতুন কেসের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.